আমি বললাম আমি খাবার খাইনি তো, আপনার কি হয়েছে? মায়া বলল আমার অনেক কিছু হয়েছে। কথাটা বলে আমাকে শার্টের কলার ধরে একটা টান দিল। আমিও তাল সামলাতে না পেরে মায়াকে জড়িয়ে ধরলাম। আমি তখন মায়ার দিকে তাকিয়ে আছি, আর মায়াও আমার দিকে তাকিয়ে আছে। তখন নিজেকে ছাড়িয়ে নিয়ে বললাম, শিশু ছেলেকে নির্যাতন করা বন্ধ করুন। মায়া তখন একটা মুচকি হাসি দিল। আমি বললাম তুমি এখানে থাকো। এই বলে আমি একটা প্লেটে ভাত তরকারি নিয়ে এলাম। মায়াকে বললাম এই নিন ভাত খান। মায়া বলল না, খাবো না। আমি বললাম মানে আপনি তো সকাল থেকে কোনো কিছুই খাননি। মায়া বলল তুইও তো খাসনি। আমি বললাম আমি পরে খাবো, আগে আপনি খেয়ে নেন। মায়া বলল তুই আমার সাথেই খাবে, তুই আমাকে খাইয়ে দিবি আর আমি তোকে খাইয়ে দেব। আর কি করার, সত্য হলেও সিনিয়র আপু। তারপর দুইজন একসাথে খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিলাম। আমি বিছানার এক পাশে আর মায়া অন্য পাশে। কখন যে ঘুমিয়ে গেলাম মনে নেই। মাঝরাতে ঘুম ভাঙল। বুকের ওপর ভারী কিছু অনুভব করলাম। দেখলাম মায়া আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। একদম বাচ্চা মেয়ের মতো লাগছে। নিজের মনের অজান্তেই মায়ের কপালে একটা চুমু দিলাম। মায়া কেঁপে উঠল। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো মায়ের ডাকে। ঘুম থেকে উঠে নাস্তা খাইলাম। এক পর্যায়ে আব্বু আসলো। আব্বু বলল কাল তোরা সিঙ্গাপুরে হানিমুনে যাবি। আমি আর কোনো কিছু বললাম না। মায়ের দিকে তাকিয়ে দেখলাম মায়া লজ্জায় মাথা নিচু করে বসে আছে। নাস্তা শেষ করে এসে ঘরে বসে আছি। কিছুক্ষণ পর মায়া রুমে আসলো। আমি বললাম মায়া। মায়া বলল কি? আমি তখন বলছিলাম কি আমাদের মধ্যে তো শারীরিক সম্পর্ক নেই, তাহলে হানিমুনে যাওয়ার কি দরকার, বাবাকে না বলে দেই। তখন দেখলাম মায়া তার চোখ মুখ ফুলিয়ে দিয়েছে। বোধহয় রাগে এখনই কান্না করে দেবে। তখন আমি বললাম আরে ভাই এত রাগ করার কি দরকার, আর শোনো তুমি রাগলে পুরো পাকা টমেটোর মতো লাগে। মায়া আমার কলারে টান মেরে ওর একেবারে মুখের কাছে নিয়ে গেল। মায়ার নিঃশ্বাস আমার মুখে পড়ছে। মায়া শুধু একটা কথাই বলল, আমরা হানিমুনে যাচ্ছি। আমি তো ভয় পেয়ে গেলাম। ভয়ে ভয়ে বললাম আচ্ছা। তখন মায়া আমার কলার ছেড়ে দিয়ে চলে যাবে, এমন সময় আমি বললাম একটা কথা। মায়া বলল বলো। আমি প্রথমে দৌড়ের একটা প্রস্তুতি নিলাম, কারণ এখন যা বলবো তা শোনার পর মায়া আমার উপর ভূমিকম্পের মতো ঝাঁপিয়ে পড়বে। আমি বললাম আপনাকে রাগলে কিন্তু পাকা টমেটোর মতো লাগে। মায়া তখন রেগে গেল আর বলল কি? রাব্বি দে দৌড়। এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে পড়লাম আর হাঁপাতে হাঁপাতে বললাম আল্লাহ, সিনিয়র আপু আমাকে পেলে যে কি করতো। যেখানে ভাগের বই সেখানেই সন্দেহ হই। বাহির থেকে মায়া বলল ওয়াশরুমে কতক্ষণ থাকবে, বাহিরে তো আসতেই হবে, তখন বুঝবে কি মজা। আমি বললাম মাপ চাই, আমারে মাফ করে দেন, আর কখনো আমি একথা কইমু না। মায়া বলল আচ্ছা যা, তোকে মাফ করে দিলাম, এখন বের হয়ে আসো। আমি বললাম সত্যি তো? মায়া বলল হ্যাঁ একদম সত্যি। বয়ে বয়ে বের হয়ে আসলাম। দেখলাম মায়া মিটমিট করে হাসছে। বিকালে আমাদের ফ্লাইট, তাই কাপড় পরছি। মায়া বলল আমি কোন শাড়ি পরবো? আমি বললাম তুমি চয়েস করে নাও। মায়া বলল তোকে বলছি তুই চয়েস করে দিবি, বেশি কথা বললে ভালো হবে না বলে দিলাম। মনে মনে ভাবলাম কোন হাওয়াই কইছিল আমারে বিয়া করার লাগিয়া, বাল বউ পাইছি নাকি একটা ডাইনি পাইছি। সবকিছুতেই জোর দেখাই। আজকে যদি সিনিয়র আপু না হতো তাহলে ওই দিন জোর করে বাসরটা সারতাম, কিন্তু হালার আমার কপালটাই খারাপ। তখন মায়া বলল কি বিড়বিড় করছিস, তোকে আমি কি বলেছি? আমি বললাম আচ্ছা নীল শাড়িটা পরে নাও। মায়া বলল আচ্ছা। अरे बेटा काम शार से मेरा दिल में तो टुंगुर टुंगुर आवाज होता है। माया এটা কিয়া করতা হে? হালা পুরা হিন্দি নারীরে খালি ঘর কইরা দিছি। মানে মায়া আমার সামনেই কাপড় খুলতে শুরু করেছে। তখন আমি বললাম মার ডালা, এ কি করছেন আপনি? মায়া বলল কই কি করলাম? আমি বললাম আপনি আমার সামনে শাড়ি খুলছেন কেন? মায়া বলল এই না, শাড়ি খুললে অন্য শাড়ি কি করে পরবো? আমি বললাম তাই বলে আমার পরের কথাটা বলতে পারলাম না। আমার মুখ থেকে মায়া কথা কেড়ে নিয়ে বলল চুপ, আমার যা ইচ্ছে আমি তাই করব, তুই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি, ঠিক আছে? আমি তখন মনের আনন্দে গান কইতে লাগলাম, মে তো মার গয়া তোমারা প্যার মে গির গয়া। তারপর মায়া শাড়িটা খুলে আমার উপরে ছুঁড়ে মারলো। আমি তো আবুল হয়ে গেলাম। মায়া নীল শাড়িটা পরতে শুরু করলো। মায়া শাড়ি পরার এক পর্যায়ে বলল আমি শাড়ির কুচি দিতে পারি না, একটু দিয়ে দেবে? আমি বললাম আমিও তো ওইসব পারি না। মায়ার মুখ দেখলাম লাল টমেটোর মতো লাল হয়ে আছে, আর বলল তোকে পারতে হবে। আর কি করার, শাড়ির কুচিটা দিয়ে দিলাম। শাড়ি পরানোর পুরনো অভিজ্ঞতা আছে আমার। আপনারা হয়তো ভাবছেন কি করে, আমি তো বিয়ে করিনি।
আরে মিয়া, বিয়া করছি না তো কি হয়েছে? আমি হইলাম একটা ভালা পোলা, তাই আমারে আমার কলেজের বান্ধবীরা নাটকের সময় আমাকে কইতো তাদেরকে শাড়ি পরিয়ে দেওয়ার জন্য। থাক, ওইসব শুনতে হইব না, বাচ্চা পোলা পাইন। তারপর সময় মতো এয়ারপোর্টে পৌঁছে গেলাম। আব্বু আম্মুর কাছে বিদায় নিয়ে এরোপ্লেনে উঠলাম। দুইজনে কোনো কথা বলছি না। রাতে মায়া আমার কাঁধে মাথা রেখে শুয়ে আছে, আর আমি ওর দিকে তাকিয়ে আছি। তারপর বিকেলে সিঙ্গাপুরে পৌঁছে গেলাম। একটা হোটেলে উঠলাম। রুমগুলো দুইজনের পছন্দ হয়েছে। তারপর আর কি, আমি আর মায়া কাপড় পাল্টে বসে বসে টিভি দেখছি আর রিমোট নিয়ে কাড়াকাড়ি করছি। আমি পানি খাওয়ার জন্য কিচেনে গেলাম। হঠাৎ ইলেকট্রিসিটি চলে গেল। মায়া বই পেয়ে আমাকে ডাকতে লাগলো। মায়া কাপা কাপা কণ্ঠে বলল, রাব্বি রে, ওই রাব্বি, কই তুমি? আমি কিচেন থেকে মায়াকে স্পষ্ট দেখতে পাচ্ছি আমার মোবাইলের স্ক্রিনের আলোর সাহায্যে। মায়া খুব বই পাচ্ছে। তখন আমি মায়ার কাছে গেলাম। অমনি ইলেকট্রিসিটি চলে এলো আর মায়া আমাকে জড়িয়ে ধরলো, খুব শক্ত করে জড়িয়ে ধরলো। বুঝলাম মায়া অনেকটাই বই পেয়েছে। তখন ভালো করে লক্ষ্য করে দেখলাম মায়া কেঁদে দিল। আমি কিছুক্ষণ পর বললাম, আমার কাশির আওয়াজে মায়া অনেকটাই লজ্জা পেয়ে আমাকে ছেড়ে দিল। আহারে আমার লজ্জাপতি বউ। রাত প্রায় 10টা, ঘুমানোর প্রস্তুতি নিলাম। আমি একটা কুলবালিশকে জড়িয়ে ধরে শুয়ে আছি আর মায়ের দিকে তাকিয়ে দেখলাম মায়ার চোখ রাগে যেন লাল হয়ে যাচ্ছে, যেন এখনই আমাকে খেয়ে ফেলবে। মায়া আমার কাছ থেকে কুলবালিশটা কেড়ে নিয়ে তারপর যা করলো, গল্পের সাথেই থাকেন, পরবর্তী পর্বতে আপনারা দেখতে পারবেন। আর হ্যাঁ, ভিডিওতে একটা লাইক আর একটা সুন্দর করে কমেন্ট করে যায়েন। আর আমার ছোটখাটো ফেসবুক পেজটা ফলো করে দিয়েন। রিয়েল ফেসবুক পেজের নাম হয়েছে সাইমন অন ফায়ার সামি। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ গাইস।